দর্শক, ভারতে সম্প্রতি বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টির নেপথ্যেও রয়েছে দুর্নীতি এবং অপরাধীর সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ভাবমূর্তির সংকট হিসেবে দেখছেন অনেকেই। কারণ যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে তাদের প্রত্যেকেই যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করছেন কিংবা করেছেন। রহস্যজনক হলে সত্য, তাদের বেশিরভাগের বিরুদ্ধেই দুর্নীতির লোমহর্ষক তথ্যগুলো বেরিয়ে আসছে তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর। দায়িত্বশীল জায়গায় থেকে তাদের এই দুর্নীতিতে জড়িয়ে পড়া সামগ্রিক শাসন কাঠামোতে কী প্রভাব ফেলছে, কিংবা দায়িত্বশীলদের এই অপরাধ এবং দুর্নীতির মাখামাখিতে দায় কি সরকার এড়াতে পারে, এসব নিয়ে আজকের টাইম পলিটিক্স আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। কিসের নেশায় রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা জড়িয়ে পড়ছে অপরাধ এবং দুর্নীতির সর্বনাশা জালে? কেনই বা তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য মেকানিজম প্রতিষ্ঠা করতে পারেনি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ? এসব নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ঢাকা থেকে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের এই আয়োজনে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ রেজা ভাই। আপনি আজকে বাংলাদেশের এখন অনেক সকালবেলা, এই সময়ে আপনি কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের এই সংযোগে যুক্ত হয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। রেজা ভাই, যে কথাগুলো বলছিলাম, আসলে বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোর অনেক প্রভাবশালী পদে থেকেও যেসব ব্যক্তিরা এত বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন কিংবা তাদের যে সম্পৃক্ততার খবরগুলো গণমাধ্যমে এখন আসছে, এই খবরগুলো আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা যতখানি বিচলিত বোধ করছি, বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক বা মানে রাষ্ট্র কাঠামোর একজন পর্যবেক্ষক হিসেবে মানে এই খবরগুলো আপনাকে কতখানি বিচলিত করে, বা বাংলাদেশের মানুষ আসলে এই খবরগুলো নিয়ে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? আমরা প্রবাসী থেকে আসলে নানান ধরনের কনফিউজিং খবর বা বিশ্লেষণ শুনি। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই খবরগুলোর প্রতিক্রিয়া বাংলাদেশে কি হচ্ছে। আপনাকে ধন্যবাদ, টাইম টেলিভিশনকেও ধন্যবাদ। আপনারা সুদূরে প্রবাসে বসেও বাংলাদেশ নিয়ে ভাবছেন। দেখেন, বর্তমানে যে দুর্নীতির চিত্রগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো বাংলাদেশের মানুষকে নানাভাবে বিচলিত করছে। আপনি যদি আমার লেখালেখি দেখেন, বহুদিন ধরে আমি এই কথাগুলো বলে আসছি যে বাংলাদেশ মনে হচ্ছে যেন একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। একটি সমাজে একই সময়ে এত রকমের দুর্নীতিতে এত মানুষ জড়িয়ে পড়তে পারে, এটা সত্যি সত্যি সাধারণ মানুষ ভাবতেও পারছে না। দুর্নীতির সম্পর্কে একটি কথা আছে যে দুর্নীতি এমন একটা শক্তি যেটা সেলফ রিএনফোর্সিং, অর্থাৎ সে তার নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে একটা সমাজে যদি বাধা না পায়। বাংলাদেশের বাধাহীন দুর্নীতি, ফলে সে তার শক্তি বৃদ্ধি করছে এবং দুর্নীতি নিজেই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির প্রতি একটা ক্রেজ তৈরি করতে পেরেছে, এবং সেই ক্রেজের কারণে আপনি দেখবেন এখন মানুষ দুর্নীতিবাজদেরকেই সম্মান করতে শিখেছে। দুর্নীতিবাজদের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সমাজে, এবং এবং তারাই আসলে ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করছে, এবং দুর্নীতি যেটা বলছিলাম যে আকর্ষণীয় হয়ে উঠেছে। তারপরেও বেনজির মতিউরের যে দুর্নীতি, সেটা মানুষকে আসলে খুবই বিস্মিত করেছে। একটা মানুষ ক্ষমতার ভিতরে থেকে একটা সরকারি চাকরি করে এত পরিমাণ সম্পদ এত অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারে, তাও কি রাষ্ট্রকে ক্ষমতাকে ব্যবহার করে তারা এই কাজটা করেছে, এবং কেন করতে পেরেছে, এটা হলো বড় প্রশ্ন। আপনি যদি 2015 সালের ইউএনডিপির একটা প্রাইমার আছে, ওটা দেখেন, তাহলে দেখবেন বলা হয়েছে যে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি হয় রাজনীতির সাথে আমলাতন্ত্রের যোগ সাজশ, এবং সেটাই মূল কারণ। এদের প্রতি ক্ষমতা কাঠামোর প্রশ্রয় আছে, এবং ফলে এরা রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতা এবং
ক্ষেত্র বিশেষে প্রশ্রয়ের কারণে এই বেনজির সাহেবরা মনে করতেন তিনি রাষ্ট্র, তিনি যে পাবলিক সার্ভেন্ট, এই ধারণাটা তার মধ্য থেকে চলে গিয়েছিল। মতিউর রহমান তিনি ভাবতেন যে এটাই এটাই তার একমাত্র কাজ। আপনি যে বলছেন না যে বাংলাদেশের মানুষ কি ভাবছে, বাংলাদেশের মানুষ জানতো যে সরকারি কর্মকর্তারা ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু এখন ধারণা করে তারা শুধুই দুর্নীতি করে। বাংলাদেশের আনাচে কানাচে একটি সরকারি অফিস পাবেন না যেখানে মানুষ গিয়ে কোনো সেবা পায়। হয় তাকে টাকা দিতে হয়, নয়তো তার কোনো ক্ষমতা থাকতে হয়। প্রভাবশালী ব্যক্তি না হলে সেবা পাওয়া যায় না, টাকা না দিলে সেবা পাওয়া যায় না। এমন অবস্থা হয়েছে যে টাকা না দিলেও সেবা পায় কিনা, মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। দুর্নীতির করলে শাস্তি পেতে হবে, এই ধারণাটাই চলে গেছে সরকারি কর্মকর্তাদের ভিতর থেকে। একটা ইমিউনিটি তৈরি হয়েছে। কেন হয়েছে? আপনি যদি দেখেন ব্যাংক খাত ভয়ঙ্কর ভাবে একটা লুটেরা চক্রের হাতে পড়েছে। একটা ফার্মার্স ব্যাংক নাই হয়ে গেল, একটা ব্যাংক চোখের সামনে। গণমাধ্যম, আপনি তখন বাংলাদেশে ছিলেন, আমি নিজে ৭১ টেলিভিশনে রিপোর্ট করিয়েছি। ওই তখন তো কিছু হয়নি, তাকে ধরা হয়নি। মহিউদ্দিন খান আলমগীরের কিছু হয়নি। কিন্তু আপনি এই বাচ্চুর রিপোর্টিং প্রথম ৭১ টেলিভিশনে, আমি যখন পরিচালক বার্তা এটা ব্রেক করলাম আমরা দুপুর ২টার সময়, যে ৫,০০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে একটি ব্যাংক থেকে। শেখ আব্দুল হাই বাচ্চুর কিন্তু কিছু হয়নি। ১০ বছর পরে গিয়ে অভিযোগপত্রের নাম এসছে। অথচ তাৎক্ষণিকভাবে যদি তাকে দমন করা যেত তাহলে হয়তো আরো আগেই ব্যাংকটাকে বাঁচানো যেত। পিকে হালদার, যাকে সহযোগিতা করেছে দুজন উচ্চপদস্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, তাদের কিছুই হয়নি কিন্তু। এবং এগুলা কোনোটাই অর্থ মন্ত্রণালয়ের ভিতরকার ক্ষমতা কাঠামো যোগসাজশ ছাড়া সম্ভব হয় না। এবং বাংলাদেশে আইন করে ব্যাংকের মালিকদেরকে ব্যাংকের উপরে জমিদারি কায়েম করতে দিয়েছে, অথচ ব্যাংক পাবলিক মানি ডিল করে। জনগণের টাকা যেখানে রক্ষিত আছে সেই টাকাগুলো নিয়ে নয়চে করছে, অথচ রাষ্ট্র চোখের সামনে এগুলোকে দেখেও না দেখার ভান করেছে। ফলে যেটা হয়েছে, বাংলাদেশে দুর্নীতি দর্শন হয়ে উঠেছে, দুর্নীতি কর্মসংস্কৃতি হয়ে উঠেছে, এবং একটা পরিচিতি তৈরি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং রাজনৈতিক ক্ষমতা কাঠামোর, যে এরা দুর্নীতি করে। একটা এই পর্যায়ে একটা কথা বলে শেষ করি, একটা সর্বব্যাপী দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনা গড়ে উঠেছে বাংলাদেশে। সবচেয়ে দুঃখজনক হলো এটা। এই যে সর্বব্যাপী একটি মানে দুর্নীতিপ্রবণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে আপনি বললেন, তো এটি মানে ধরেন কি বলবো, দেখভাল করবার জন্য যে মেকানিজম প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, সেই মেকানিজম কি আমরা এত বছরে আসলে প্রতিষ্ঠা করতে পারলাম না? কারণ এই সব শেষ তো আসলে দিন শেষে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক যে কি বলবো কর্তৃপক্ষ যারা আছেন, যারা দেশ চালাচ্ছেন, তাদের উপরই আসলে দায়িত্ব বর্তায়। তারা কি আসলে এটি দেখভাল করার জন্য উপযুক্ত মেকানিজম প্রতিষ্ঠা করতে পারলেন না? না, শাসন কাঠামোটা, শাসন ব্যবস্থাটা হয়ে গেছে কি, মানুষের ভাবনাটা চলে গেছে। মানুষকে নিয়ে ভাবনার কোনো জায়গা তৈরি হয়নি বাংলাদেশের শাসন ব্যবস্থায়। সমস্ত ভাবনা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি দল, এমন একটা সিস্টেম তৈরি হচ্ছে। আর হলো ধনিক শ্রেণী, অতি ধনিক শ্রেণী। আপনি দেখেন বাজেটে কালো টাকা সাদা করা কাদের জন্য করা হচ্ছে? কালো টাকা তো সাধারণ মানুষের হয় না, কালো টাকা হয় ধনী ব্যক্তিদেরই। সুতরাং তাদের দিকে তাকিয়ে সেখানে 15% করা হয়েছে। আপনি দেখবেন যে শেষ পর্যন্ত এমপিদের কিন্তু যেটাকে বলে শুল্কমুক্ত গাড়ি সুবিধা ঠিকই দেওয়া হলো, এটাকে না দেওয়ার কথা ছিল। অর্থাৎ কোনোটাই শেষ পর্যন্ত রিএনফোর্সিং করতে পারে। আমাদের প্রফেশনাল সিস্টেমে আছে যে প্রতিটা সরকারি কর্মকর্তার যিনি সিনিয়র আছেন তিনি নজরদারি করতেন তার অধীনস্থ কর্মকর্তার উপর। এটি ব্রিটিশ আমল থেকে করে আসছে, ওভারসাইট সিস্টেম যেটাকে বলে। মুশকিল হলো এরা সকলে মিলে করতে, এখন কে কাকে দেখবে? উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি বিস্তৃত হয়েছে, এবং দুর্নীতিটাই, আমি যেটা আগেও বলেছি, দুর্নীতিটাই কাজের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ফলে দুর্নীতি না করে এরা থাকতে পারছে না। প্রধানমন্ত্রী একবার তাদের বেতন বহুগুণ বাড়িয়ে দিয়েছেন, এবং এখন যেটা হয়েছে সেটা হলো যে তাদের সুযোগ সুবিধা অনেক বেড়েছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন যে বেতন পান এটাকে লিভিং ওয়েজ বলে, সত্যিকার অর্থে একটা লিভিং ওয়েজ পাচ্ছেন। এমনকি অবসরে গেলেও তারা যে পরিমাণ এখন অনার্স পায়, যে পরিমাণ পেনশন পায়, এটা অনেক উন্নত দেশেও ভাবতে পারবেন। কিন্তু তবুও তারা দুর্নীতি করছে, এবং বলা হচ্ছে যে এখন তাদের দুর্নীতির রেট আরো বেড়ে গেছে। যেহেতু বেতন বেড়েছে তার সাথে মিলে মিলে দুর্নীতির রেট বেড়ে গেছে। এটা একটা ওই যে যোগসাজশ,
এটা হলো পরস্পর পরস্পরকে সহযোগিতা করে। দুর্নীতি কিন্তু একা একা করা যায় না। দুর্নীতি করতে হলে নেটওয়ার্ক লাগে, দুর্নীতি করতে গেলে আপনার সহযাত্রী লাগে। এগুলো রাজনৈতিক নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব, এগুলো মিলেমিশে করছে। বড় ক্ষতিটা যেটা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হয়েছে, আমলারা শক্তিশালী হয়েছে, এবং আমলারা মনেই করে যে এই রাষ্ট্রটা তাদের, এই রাষ্ট্রের মালিক তাদের, রাষ্ট্রের সেবক তারা, এটা ভাবতে পারে না তারা। জনগণকে তারা তাদের মনের ভাবনা থেকে একেবারে সরিয়ে ফেলেছে। ফলে দেখবেন বিভিন্ন জায়গায় করোনার সময় আপনার মনে থাকবার কথা, কিভাবে মাঠ পর্যায়ের ম্যাজিস্ট্রেটরা মানুষকে হেনস্থা করেছে, বয়োবৃদ্ধ মানুষকে চর থাপ্পড় দিয়েছে। পৃথিবীর কোথাও কি সরকারি কর্মকর্তারা মানুষকে চর থাপ্পড় দিতে পারে? বাংলাদেশে এগুলো করেছে। সাংবাদিক রাতের আধারে সাংবাদিকে তার বাড়ি থেকে রংপুরের জেলা প্রশাসক তুলে নিয়ে গেছে, বিচার হয়নি, কিন্তু উল্টো তার প্রমোশন হয়েছে। এইগুলো যখন করা হয় তখন আর দুর্নীতিকে আটকানো যায় না। দুর্নীতির একটা ব্যাপক রাস্তা তৈরি হয়েছে। সৈয়দ ইশতিয়াক রেজা, এই যে আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক শক্তি দুর্বল হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হয়েছে, প্রশাসন ক্ষমতা প্রভাবশালী হয়েছে, ক্ষমতার কাছে খুব বেশি কেন্দ্রে চলে গেছে, তো এতে করে আসলে একটি পারসেপশন তো সমাজের নানান জায়গায় আছেই যে গত 2টি বা 3টি ইলেকশন নিয়ে যে সমস্ত বিতর্ক আছে, সেই বিতর্কের একটি বড় জায়গা হচ্ছে প্রশাসনের সহযোগিতায় কিংবা পুলিশের সহযোগিতায় এই সরকার একটি বিতর্কিত নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। এতে করে কি আসলে এক ধরনের নৈতিক দুর্বলতা তৈরি হয়েছে প্রশাসনের প্রতি, রাজনৈতিক নেতৃত্বের, যে তারা এক ধরনের ছাড় দেওয়ার প্রবণতা বা ছাড় দেওয়ার মানসিকতায় অভ্যস্ত হয়ে পড়েছেন প্রশাসনকে, এবং সেই সুযোগটাই গ্রহণ করছে প্রশাসন? রাজনৈতিক পরিস্থিতির সুযোগ তো সবসময় প্রশাসনের লোকজন নিয়ে থাকে, এবং সেটা আরো দৃশ্যমান হচ্ছে যতদিন যাচ্ছে। নির্বাচন নিয়ে আমাদের তো অস্বস্তি আছেই, কিন্তু যেটা হয়েছে, নির্বাচন যদি হয়ও, আপনি দেখেন হাওয়া ভবনের ঘটনা, নির্বাচন ভালো হয়েছিল, তারপরে হাওয়া ভবনের মাধ্যমে ওই শেষ পর্যন্ত দিন শেষে কিন্তু আমলাতন্ত্রই শক্তিশালী হয়েছিল। এবং তারা আসলে হয়েছে কি, বাংলাদেশের রাজনৈতিক নেতারা অনেক আইন কানুনের ব্যাপারে দুর্বল থাকে। আমলারা আমাদের এমপি সাহেবদেরকে দিয়ে এমন আইন করিয়ে নেন যেটা তাদের পক্ষে চলে যায়, এবং তারা কিন্তু সেই আইনগুলোর সুবিধা নিয়ে বাংলাদেশে কাজটা করে থাকে। আমাদের প্রশাসনিক স্তরের সংস্কার প্রয়োজন। আমরা সংস্কার করি। আমরা 1861 সালের ব্রিটিশ পুলিশ আইন দিয়ে এখনো বাংলাদেশের পুলিশ চলছে। 1861, চিন্তা করেন, এটা 2024। আমাদের প্রশাসনিক স্তরগুলো এখন পর্যন্ত ব্রিটিশ আমলের মতোই, সেই সার্কেল, সেই জেলা প্রশাসক, সেই সার্কিট হাউস, সেই ম্যাজিস্ট্রেট ইত্যাদি। অথচ ইতিমধ্যে ব্রিটেনে কিন্তু অনেক পরিবর্তন চলে এসছে। কিছু একটা হলেই, আপনি ঠিকই বলেছেন, কিছু একটা হলেই বলা হয় সে তো অমুক সময় এমন সার্ভিস দিয়েছে। যেমন বেনজির সাহেবের বেলায় বলা হয় যে তিনি নাকি ক্ষমতায় থাকাকালীন সময় অনেক সার্ভিস দিয়েছেন। উনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, পুলিশের আইজি ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালন করেছেন, সরকার তাকে যা আদেশ দিয়েছেন। এখানে সার্ভিস দেওয়ার কি আছে আমি তো বুঝলাম না। আমি একটা জায়গায় চাকরি করে, আমার কর্তৃপক্ষ আমাকে একটা কাজ দিয়েছে, আমি সেই কাজটা সুচারুরূপে করেছি, তো সেটাকে তারা ক্যাশ করার চেষ্টা করেছে, রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমলাতন্ত্রের লোকজন এখন রাজনীতিবিদদের চাইতেও বেশি রাজনীতি করে, এবং যেই দল যখন ক্ষমতায় থাকে সে তখন তাদের বর্ণ ধারণ করে। ফলে অনেক বেশি দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে বাংলাদেশের, সেটা হলো দুর্নীতি একমাত্র সমস্যা নয়। এখন বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা অদক্ষ হয়ে দাঁড়িয়েছে, কাজের প্রতি অনীহা তৈরি হয়েছে, কাজ না করার একটা মানসিকতা তৈরি হয়েছে, কাজ ফাঁকি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। এবং এই কাঠামো দিয়ে বাংলাদেশের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সত্যি সত্যি কঠিন হয়ে পড়বে। শুধুমাত্র দুর্নীতি নয়, সামগ্রিকভাবে এন্টি ওয়ার্ক, কাজ বিরোধী একটা সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে। এবং আপনি সাংবাদিক হিসেবে তো ছিলেন, দেখেছেন কোথাও কাজ হয় না, হয় টাকা, না তো ক্ষমতা, না তো সম্পর্ক, খাতির, সম্পর্ক, টাকা, এর বাইরে তো বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কারোর জন্য কোনো সেবা দিতে রাজি হয়।
আমি ঠিক এই জায়গায় আসতে চাচ্ছিলাম আসলে রেজা ভাই, মানে এই যে সর্বব্যাপী দুর্নীতি কিংবা শীর্ষস্থানীয় ব্যক্তিদের এত বড় বড় দুর্নীতির খবর বেরিয়ে আসার ফলে এই খবরটি আসলে প্রশাসনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া কিংবা কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে আসলে? কারণ হচ্ছে আপনি যদি বলেন যে এক ধরনের কালচার তৈরি হচ্ছে বা এক ধরনের এটি এক ধরনের ছোঁয়াচে প্রবণতা হয়তো তৈরি হতে পারে যে মানে একজন দুর্নীতি করে পয়সা কামাচ্ছে, আমি কেন সৎ থেকে নিজেকে মানে আন্ডার প্রিভিলেজ রাখবো, সেই ধরনের একটি মানসিকতা তো আসলে সব জায়গায় ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এটি আসলে প্রশাসনে কি প্রভাব ফেলছে বা এটি দিন শেষে আমাদের সুশাসনের যে স্বপ্ন, সুশাসনের যে যাত্রা, সেই যাত্রা কতখানি মানে ক্ষতিগ্রস্ত করছে? আপনি যে প্রশ্ন করেছেন, একটা কথা বলতেই হবে যে সৎ মানুষ বাংলাদেশে আজ অসহনীয় হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে কেউ সহ্য করতে পারে না। সৎ মানুষকে নানাভাবে হেনস্থা করা হয়, সেটা সৎ শিক্ষক বলেন, সৎ সাংবাদিক বলেন, সৎ সরকারি কর্মকর্তা বলেন, সৎ ব্যবসায়ী বলেন। ভালো ব্যবসায়ীরা ব্যাংকের লোন পায় না, সমস্ত কিছু দখল করে নিয়েছে কিন্তু অসৎ মানে টাকা পাচারকারী ব্যবসায়ীরা। বাংলাদেশে সৎ শিক্ষক এখন খুঁজে পাওয়া কঠিন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত। সৎ সাংবাদিকেরও নানা ধরনের বিপদ আমরা দেখতে পাচ্ছি নানাভাবে। গতকাল মন্ত্রী পরিষদ সচিব একটা প্রেস ব্রিফিং করেছেন, তিনি বলেছেন যে কিছু সরকারি কর্মকর্তার অসততার কারণে বড় একটা অংশ আজকে বিব্রত হচ্ছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে অল্প কয়েকজন দুর্নীতিবাজ, বাকি সবাই ভালো। কথাটা ঠিক নয়, এখন উল্টোটা। আসলে বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত অল্প কয়েকজন হয়তো ভালো আছে, তাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়। দুর্নীতিবাজরাই আজকে বরণীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন এবং নেরেটিভটা যেটা দাঁড়িয়ে গেছে, একটা সোশ্যাল নেরেটিভ তৈরি হতো। নেরেটিভটা হলো দুর্নীতি না করলে কিছু করা যায় না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতজন প্রত্যেকে কেউ তাকে পছন্দ করে না। দুর্নীতিবাজ না হলে তাকে অপদার্থ মনে করে, ব্রাত্য হয়ে দাঁড়ায় সেই মানুষ, যে মানুষ সৎ। একটা যেটা বললাম যে দুর্নীতি স্বজন পোষণে সহযোগিতা করে, ফলে দেখবেন এই যে দুর্নীতিবাজ মতিউর, তার শাশুড়িকে তিনি ডুপ্লেক্স বাড়ি করে দিতে পারেন, মতিউর তার শালাকে বিশাল ব্যবসায় লাগিয়ে দিতে পারেন, মতিউর তার ছোট ভাইকে কারখানার মালিক বানিয়ে দিতে পারেন, বেনজির আহমেদ তার সমস্ত আত্মীয় স্বজনকে বড়লোক করে দিয়েছেন। শামসুদ্দোহা নামে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিচালকের সন্ধান পাওয়া গেল, যিনি 500 কোটি টাকার মালিক, আরো 200 কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন। এই যে দখলটা করে রাখতে পারলেন কিভাবে? রিটায়ারমেন্টের পরেও তিনি একটা সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন, কিভাবে সম্ভব? এটা কি এমনিতেই সম্ভব? নানা স্তর থেকে তিনি আসলে সহযোগিতা পান। ফলে যেটা হয় কি, যে একটা ক্ষমতা প্রাপ্তি সবকিছুর মিলন তৈরি হয়েছে এবং মানুষের, আপনি যে বলেন মানুষের ভিতরে প্রতিক্রিয়া, মানুষের আসলে একটা অনাস্থা তৈরি হচ্ছে, সামাজিক অনাস্থা তৈরি হচ্ছে। একটা অর্থনীতিতে পুঁজি হলো ক্যাপিটাল, কিন্তু আরেকটা পুঁজি হলো সামাজিক পুঁজি, সেটা হলো মানুষ এবং মানুষের বিশ্বাস। মানুষ এবং মানুষের আস্থাটা আসলে অনেকাংশেই কমে গেছে এবং এতে করে প্রতিষ্ঠানগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিষ্ঠানের উপরে আস্থা কমে যাচ্ছে। ব্যাংক চলে মানুষের আস্থায়, সে আস্থা কমে গেছে। সরকারি অফিস চলে মানুষের আস্থায়, মানুষ সেটা বিশ্বাসই করে না যে এই সরকারি অফিস তার জন্য। ফলে একটা সামগ্রিকভাবে ক্ষতি। তবে প্রধানমন্ত্রী সংসদে সেদিন বলেছেন, শনিবার দিন, আমরা দেখতে চাই যে একটা অভিযান চলছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং দুর্নীতি কমানোর, দুর্নীতি তো আসলে সম্পূর্ণ দূর করা যায় না, দুর্নীতি কমানোর একটা প্রচেষ্টা সরকারের তরফ থেকে আসছে, সেটা দৃশ্যমান হোক, সেটাই প্রত্যাশা করি। জি, রেজা ভাই, এই যে যাদের ব্যাপারে এখন দুর্নীতির বড় বড় খবরগুলো আসছে, এরা তো আসলে মানে তাদের জায়গায় তাদের ডিপার্টমেন্টের মানে কি বলবো একেবারে শীর্ষস্থানীয় পদে ছিলেন। তো এবং এরা কিন্তু প্রশাসনে আপনি জানেন যে বেশ কয়েক বছর ধরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নামে একটি পুরস্কার প্রচলিত আছে এবং তাদের যে প্রফেশনাল এক্সেলেন্স, সেই এক্সেলেন্স অনুযায়ী এই পুরস্কারগুলো দেয়া হয়ে থাকে। এরা কিন্তু বছরের পর বছর ধরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্তরে তারা এই পুরস্কারগুলো পেয়েছেন। মানে তাহলে এই পুরস্কার দেওয়ার যে মেকানিজম, যে মানে যে পদ্ধতি, এই পদ্ধতিটাই কি আসলে মানে কি বলবো আসলে জাস্টিফাইড পদ্ধতি না? না, জাস্টিফাইড পদ্ধতি না। এবং এই পুরস্কার, এই শুদ্ধাচার পুরস্কারের ভেতরে যে দুর্নীতি আছে, বেনজিরের পুরস্কার প্রাপ্তি, মতিউরের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিগুলো প্রমাণ করে যে এর ভিতরে এই পুরস্কারগুলো দুর্নীতিগ্রস্ত। একটা কথা তো বলাই হয় বাংলাদেশে যে 3টা বড় হয়ে দেখা দিয়েছে, একটা হলো পদক, একটা হলো পদবি, আর একটা হলো প্লট।
সরকারি প্লট নিতে হলে আপনাকে দুর্নীতি করতে হবে, সরকারি পদ পদবি অথবা রাজনৈতিক পদ পদবির জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আর হলো পদক। বাংলাদেশে তো বিশাল এক ব্যবসার নাম পদক ব্যবসা। দেখবেন সমস্ত বড় বড় মাফিয়ারা নানা পদকে, তারা কেউ মাদার তেরেসা পুরস্কার পাচ্ছে, তারা কেউ বিশাল মানবিক পুরস্কার পাচ্ছে, অথচ আমরা জানি স্ব ক্ষেত্রে তারা এক একজন মানে ভয়ঙ্কর রকমের ডাকাত টাইপের মানুষ, কিন্তু তারা ঠিকই নানা ধরনের পদক পদবিতে ভূষিত হচ্ছেন। দেশপ্রেমটাও তো তারা আসলে কিনে নিয়েছেন, তারা সোল এজেন্ট হয়ে দাঁড়িয়েছেন সমগ্র কিছু। অর্থ বিত্ত মানুষকে সুযোগ তৈরি করে দিচ্ছে যে সমস্ত কিছু দখলে নিয়ে। বাংলাদেশে একটা দখল সংস্কৃতি, জমি দখল, পদক দখল, পদ দখল, সবকিছু দখল করার একটা সংস্কৃতি চলছে। জি, সৈয়দ ইশতিয়াক রেজা, মানে আপনার এই তাত্ত্বিক আলোচনার একটি সুযোগ নেই, সেটি হচ্ছে যে এই যে মানে মানুষগুলোর ব্যাপারে আমরা আলোচনা করছি, আমি আবারও বলছি এরা আসলে শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এই শীর্ষস্থানীয়, আপনি এর আগেও যেটি বললেন যে অধস্তনদেরকে পর্যবেক্ষণ করা বা তাদের কার্যক্রম মনিটর করবা, হ্যাঁ নজরদারি করা ঊর্ধ্বতনদের কাজ, কিন্তু এই ঊর্ধ্বতনদেরকে পর্যবেক্ষণে রাখার কি কোনো মেকানিজম বাংলাদেশে আছে? কারণ আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, মানে আমরা যে দেশে আছি যুক্তরাষ্ট্রে, এখানে ধরেন আমি নিউ ইয়র্ক সিটিতে আছি, নিউ ইয়র্কের যে মেয়র এরিক অ্যাডামস, তিনি ডেমোক্রেট দলের মেয়র, কিন্তু তিনি তার ব্যক্তিগত একজন স্টাফ নির্বাচনের সময় যে মানে কার কাছ থেকে টাকা নিয়েছেন, কার কাছ থেকে অনুদান গ্রহণ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এফবিআই তদন্ত করে এখন মানে মেয়রকে রীতিমতো মানে প্রতিদিন ইন্টারোগেশনের মুখোমুখি হতে হচ্ছে। এই যে একজন ক্ষমতাসীন দলের মেয়রকেও মানে তার স্টাফের দুর্নীতির কারণে তাকে ইন্টারোগেশনে নেওয়া, কিংবা মানে এটা খুব সাদা চোখে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের ছেলেকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, সেখানে তার যে অস্ত্র কেলেঙ্কারি, এই সমস্ত বিষয় নিয়ে এই যে মানে রাষ্ট্র কাঠামোতে কর্মকর্তাদেরকে বা ক্ষমতাসীনদেরকে পর্যবেক্ষণে রাখার মতো যে স্বাধীন সংস্থাগুলো আছে, সেই ধরনের স্বাধীন সংস্থা কি আমরা এত বছরে আসলে ডেভেলপ করতে পারলাম না বাংলাদেশে? আমাদের এখানে প্রতিষ্ঠানের অভাব নেই, যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের এখানে নানা ধরনের গোয়েন্দা সংস্থা আছে, আমাদের ধরেন ভ্যাট ইন্টেলিজেন্স আছে, ভ্যাটের অফিসাররা যাতে দুর্নীতি করতে না পারে, কাস্টমস ইন্টেলিজেন্স আছে, কর বিভাগের ইন্টেলিজেন্স আছে, কিন্তু এগুলো শেষ পর্যন্ত মানুষ হয়রানির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একদম এগুলা মানুষকে হয়রানি করবে, কিন্তু দুর্নীতিবাজদেরকে না দেখার একটা চোখ তাদের তৈরি হচ্ছে। আমেরিকার যে দৃষ্টান্ত দিয়েছেন, আমেরিকা তো অনেক বড় দেশ, অনেক ধরেন সুশাসিত একটা গণতান্ত্রিক সমাজ, তাদের অনেক লুফুলস আছে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি চিন্তা করেন, যখন প্রেসিডেন্ট লি 70-এর দশকে সিঙ্গাপুরের ক্ষমতা নিলেন, তখন তিনি দেখলেন যে 92% সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত। আজকের সিঙ্গাপুরে একজন দুর্নীতিগ্রস্ত মানে কর্মী খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে দুটো কারণে। একটা হলো দুর্নীতি করলে শাস্তি পেতে হবে, এটা উনি নিশ্চিত করেছেন, ধরা পড়লে শাস্তি, তিনি প্রচন্ড রকমের শাস্তি দিয়েছেন সরকারি কর্মকর্তাদের। আরেকটা হলো ডিসক্রিশনারি পাওয়ার। আপনি যে দেশে আছেন সেই দেশের সরকারি কর্মকর্তা কিন্তু আপনাকে ক্ষমতা দেখাতে পারে না, সে বিনয়ী হয়, সে বিনয়ী হয়ে জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার চেষ্টা করে। আমার এখানে ঠিক উল্টা না, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে হয়রানি করার জন্য, এবং সেই ক্ষমতা তিনি মানুষের সামনে প্রদর্শন করেন। তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে, তাকে বলতে হবে, তাকে এমন ভাবে তৈরি করতে হবে যে তিনি সেবা দিতে বাধ্য, ক্ষমতা দেখাতে না। এটা যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু এটা হবে। করোনার সময় বৃদ্ধকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখতে পারে একজন ম্যাজিস্ট্রেট, 80 বছরের বৃদ্ধ। কিভাবে হয়েছে? কারণ তাকে সে ক্ষমতা দেওয়া হচ্ছে। এই ক্ষমতা প্রয়োগটা না কমালে, আমাদের দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মনেই করে যে সরকারি চাকরি মানে হলো 7 খুন মাপ, তারা যা ইচ্ছে তাই করবে। এই কালচারটা তৈরি করেছে বহুদিনের অভ্যাসে, এবং দুর্নীতি একটি স্বভাবজাত বিষয়ে পরিণত হয়েছে। সুতরাং ডিসক্রিশনারি পাওয়ার কমিয়ে ফেলতে হবে, অথরিটি কমিয়ে ফেলতে হবে। আরেকটা হলো ইন পার্সন দেখা হওয়াটা। আমি ভ্যাট দিব, আমি ট্যাক্স দিব, আমার সাথে সরকারি কর্মকর্তা দেখা হবে কেন? যখনই কর্মকর্তার দেখা হচ্ছে, তিনি কিন্তু টাকা চাচ্ছেন আমার কাছে, টাকাটা না দিলে ব্যবস্থাপনা হচ্ছে না। আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনছি, কিন্তু আমাকে কিন্তু ইসিআর সার্টিফিকেট দিচ্ছে না আমি যে মিষ্টিটা কিনলাম, ফলে ওখান থেকে ভ্যাট ফাঁকি দিচ্ছে। কেন ভ্যাটটা ফাঁকি দিচ্ছে? মাস শেষে ওই ভ্যাটের লোক এসে মিষ্টির দোকান থেকে চাঁদা নিয়ে যাচ্ছে। আপনি পুলিশের কাছে সাহায্য চাইবেন, টাকা না দিলে আপনাকে কোনো সাহায্য করা হয় না। এটা হলো মানুষের ধারণা।
চাকরি পেতে হবে। আপনি চিন্তা করতে পারবেন না ইকবাল, যে বাংলাদেশে এখন অতি দরিদ্র পরিবারের ছেলে মেয়েরাও লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করে ধার দেনা করে যেমন বিদেশ যেত, এখন একটা সরকারি চাকরির চেষ্টা করে, অথচ এটা তো তার অধিকার। একটা পাসপোর্ট পেতে যে পরিমাণ হয়রানির শিকার হয় সাধারণ মানুষ, আনবিলিভেবল, এটা তার অধিকারের মধ্যে পড়ে। অথচ বেনজির সাহেব সরকারি পাসপোর্টের বাইরে 7টি পাসপোর্টের মালিক। কিভাবে সম্ভব? একটা মানুষ কি করে 7টা পাসপোর্ট? ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে যান, বেরো, আমার মতো নিশ্চয়ই জাবির সম্প্রতি একটা ব্যাংক বের করেছি, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়েছে, আমাকে যে কত কাগজপত্র দিতে হয়েছে, সেখানে কাস্টমস এনবিআর কর্মকর্তা একজন পাওয়া গেল যার 700 অ্যাকাউন্ট। চিন্তা করতে পারে, আপনি এক ব্যাংকে একটি শাখা আছে, আপনার একটি অ্যাকাউন্ট আছে, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যান, আপনাকে প্রশ্ন করবে যে আপনার তো অ্যাকাউন্ট আছে, যে তাকে কেন প্রশ্ন করা হলো না? এই হলো অবস্থা। তাহলে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের সিআইবি বলে একটা জায়গা আছে, যারা খেয়াল রাখে যে কেউ অ্যাকাউন্টের মাধ্যমে মানি লন্ডারিং করছে কিনা, 2 নম্বরই করছে কিনা, বেশি অ্যাকাউন্ট করছে কিনা, তার কাজটা কি? ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলে একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ ব্যাংকের, যারা মানি লন্ডারিং দেখে, ব্যাংক খাতের দুর্নীতি দেখে, তারা কোথায়? অর্থাৎ কেউই আসলে কাজ করছে না। শীর্ষস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের অধীনেই আসলে যত প্রতিষ্ঠানই গঠন করা হয়েছে সবাই তাদের অধীনে, শীর্ষস্থানীয় ব্যক্তিরাই দুর্নীতিতে জড়িয়ে। হ্যাঁ, এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোই তাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে, যে কারণে ওই শীর্ষস্থানীয়রা আসলে সবসময় ধরাছোঁয়ার বাইরে বা আইন কাঠামোর বাইরে থাকেন। সবশেষ রেজা ভাই, আপনি সাংবাদিক, নেতা, গণমাধ্যমের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। আমরা অনেক প্রতিষ্ঠান নিয়ে কথা বললাম, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম নিয়ে একটু কথা বলি। আমরা এই প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্ব বা গণমাধ্যমের যে চরিত্র আসলে হওয়া উচিত, আমরা সেটা কি করতে পারছি আসলে বাংলাদেশে, বা করা হচ্ছে কিনা, করা যাচ্ছে কিনা, সেটি একটু মোটা দাগে যদি একটু বলেন। একটা নিরন্তর লড়াই গণমাধ্যমের আছে, কিন্তু সে চেষ্টা করছে। আজ পর্যন্ত বড় কেলেঙ্কারি এগুলো কিন্তু ব্যাংক খাতে গণমাধ্যমেই এসছে। আপনি ফার্মার্স ব্যাংক বলেন, বেসিক ব্যাংক বলেন, আপনি বিসমিল্লাহ গ্রুপ বলেন, তারপরে আপনি দেখেন মানি লন্ডারিং এর ইস্যুস গুলো বলেন, ইসলামী ব্যাংকের কাহিনী, সেটা কিন্তু গণমাধ্যমের মাধ্যমেই এসছে। কিন্তু একটা বড় সমস্যা তো হচ্ছে গণমাধ্যমের মালিকানা আজকে কাদের হাতে চলে গিয়েছে? সরকারি দলের লোকজনের হাতে চলে গিয়েছে। তারা একই সাথে এমপি, তারা একই সাথে মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই ব্রাদার, শাসক গোষ্ঠীর সাথে আছে। আবার এদিকে গণমাধ্যমের মালিকানা দখল করেছে। ভূমিদস্যু, তিনি জমি দখল করেন, তিনি আবার গণমাধ্যমের মালিক। তিনি মানি লন্ডারিং করেন, তিনি অন্যের জমি দখল করেন, ঘুষ খান, তিনি আবার গণমাধ্যমের মালিক। এটা একটা বড় সংকট তৈরি করেছে। আরেকটা হলো, রাজনৈতিকভাবে আমাদের গণমাধ্যম কর্মীরা বিভাজিত হয়েছে। প্রত্যেকেরই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল লাইনে, আওয়ামী লীগ বিএনপি লাইনে যেভাবে আমাদের সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়েছে, এটা আশ্চর্য হওয়ার মতন আর কি। এটা কোনোভাবে হতে পারে না, যেটা আপনাদের প্রবাসী হচ্ছে। প্রবাসীরা সব বাংলাদেশি এক, কিন্তু প্রবাসী গিয়ে দুটা রাজনীতি করছে, নিজেদের মধ্যে মারামারি করছে। এখানে আওয়ামী লীগ বিএনপি সব হয়, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রুপিং, আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রুপিং, বিএনপির বিরুদ্ধে গ্রুপিং, ভেতরে গ্রুপিং, আমাদের মধ্যে এটা তৈরি হচ্ছে। সৎ সাংবাদিকতা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটা তবু কোথাও না কোথাও আমাদের ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা চেষ্টা করছে, কিন্তু প্রাতিষ্ঠানিকতা দাঁড়ায়। প্রাতিষ্ঠানিকতা না দাঁড়ানোর ফলে গণমাধ্যম কর্মীদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের ভিতরে অনেক দুর্নীতিবাজ, প্রবল দুর্নীতিবাজ সাংবাদিক তৈরি হয়েছে। অনেক সম্পাদক আছেন যারা দুর্নীতিগ্রস্ত অবস্থায় আছে, এবং তাদের লাইফস্টাইল, গণমাধ্যমের সমস্যাটা তৈরি হয়েছে কি, বড় পুঁজির প্রবেশ ঘটেছে। কিছু মানুষের, কিছু হয়তো বড় পদের কর্মকর্তার ঝা চকচকে একটা জীবন হয়েছে, কিন্তু বেশিরভাগ সাংবাদিক আর্থিকভাবে দৈন্যদশায় আছে। আমি তো অনেক কিছু চাই না, আমি সাংবাদিকতাটা করতে চাই, আমাদেরকে সেই পরিবেশটা দেওয়া হোক, সেটাই প্রত্যাশার জায়গা। কিন্তু সেটাও রাষ্ট্র, রাজনীতি, আমলাতন্ত্র এবং একই সাথে আমাদের গণমাধ্যমের মালিক এবং কিছু সাংবাদিক নেতা, কিছু সাংবাদিক ব্যক্তিত্ব সেটা কেড়ে নিচ্ছেন। এটি হলো দুঃখের জায়গাটা। এইটিও আসলে সাংবাদিকতা বা গণমাধ্যমের জায়গাতেও বা গণমাধ্যম সেক্টরেও কি এটি আসলে একটি কথা কেউ বলছে না, একটি কথা কেউ বলছে না, সমাজে যে কোনো নাগরিক সমাজ দাঁড়ালো না। সাংবাদিকরা ধরেন চেষ্টা করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমি আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেখেছি বাংলাদেশের যে কোনো অন্যায় আচরণের বিরুদ্ধে প্রথম কথা বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এবং তাদের চাকরি সত্ত্বে সরকার কিন্তু তাদের চাকরি খেতে পারে না। আজকে দেখেন তারা কি হয়ে দাঁড়িয়েছে। সেখানেও তো আওয়ামী লীগ বিএনপি, সেখানেও তো সাদা নীল এই বিভক্তি, সে তো ছিল, অতীতেও ছিল। একটা বিশ্বাস তো থাকতে পারে
কিন্তু রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে কি একটি কথাও বলবে না? এরকম একটা বন্ধা বুদ্ধিহীন সমাজ আমি পর্যবেক্ষণ করছি, আর কেবলই হতাশ হচ্ছি। আমার মনে হয় মানে আপনি ভালো বলতে পারবেন রেজা ভাই। আসলে আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ এক ধরনের চর্চা প্রশাসনের সমস্ত জায়গায় ইম্প্যাক্ট ফেলছে, কারণ একটি ভোগ বিলাসিতা প্রবণ একটি শ্রেণী দাঁড়িয়ে গেছে যারা একটা সুন্দর জীবনযাপন করছে, একটা চকচকে জীবনযাপন করছে। এখন কে আসলে এত ঘাড়ের মধ্যে দুটো মাথা নিয়ে ঘুরবে যে সে তার জীবনটাকে দারিদ্র্য সীমার নিচে রেখে এইভাবে এত জীর্ণশীর্ণ জীবন কাঠামোতে চলাফেরা করবে? সাংবাদিকতা কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের কথা আপনি বলছেন, তাদের মধ্যেও হয়তো এই ধরনের ইম্প্যাক্ট বা এই ধরনের একটি প্রভাব তৈরি হয়েছে যে তারাও, আপনি বললেন যে কিছু সাংবাদিকদের জীবনাচার বা লাইফস্টাইল এত চকচকে হয়েছে, তারাও নিঃসন্দেহে এই ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতাসীন গোষ্ঠীর কাছাকাছি ব্লেসিংস পেয়ে তাদের জীবনকে সুন্দর করেছেন, রাঙিয়ে তুলেছেন, এবং তারা এই প্রবণতায় অভ্যস্ত হয়ে তাদের মূল যে দায়িত্বের জায়গা সেখানে কম্প্রোমাইজ করছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক। সব শেষ রেজা ভাই, মানে আপনার কাছ থেকে আসলে এত নির্মোহ আলোচনা আমার দর্শকরা অনেক বেশি মানে এনজয় করবেন বা করছেন। একটি কথা দিয়ে শেষ করতে চাই যে দিন শেষে এর ইম্প্যাক্ট আসলে রাজনৈতিক সরকারের উপর কি ইম্প্যাক্ট ফেলতে পারে এইভাবে এই গতিধারায় যদি চলতে থাকে, মানে রাজনৈতিক সরকারের জন্য আসলে কি করণীয় বা কি? এটা খুবই নেতিবাচক একটা প্রভাব তৈরি হচ্ছে। মানুষ নানা ধরনের মন্তব্য করছে, ধারণা তৈরি হচ্ছে, এবং এটা কথা তো আছেই যে পারসেপশন ইজ স্ট্রঙ্গার দেন রিয়েলিটি। মানুষের মনে যে ধারণাগত অসঙ্গতি তৈরি হচ্ছে সেটি দূর করতে না পারলে রাজনীতির প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে, সামাজিক অনাস্থা তৈরি হচ্ছে, বিশ্বাস ভঙ্গের একটা জায়গা তৈরি হচ্ছে। এবং এই যে বিশ্বাস ভঙ্গ যদি একবার ঘটে যায় তাহলে সমাজ কাঠামোই তো আসলে ভঙ্গুর অবস্থায় চলে যায়। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যে যেখানে আছেন প্রত্যেকের ভাবনার মধ্যে আসা দরকার যে একটা সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে দুর্নীতি দূর করতে হবে, অদক্ষতা দূর করতে হবে, দায়বদ্ধ করতে হবে প্রশাসনকে মানুষের কাছে, এবং যেখানে সুযোগ সুবিধা নিচ্ছেন তাদেরকে আইনের আওতায় আসতে হবে, শাস্তি পেতে হবে। এটা যদি না করা যায় তাহলে কিন্তু ওই লোভের মধ্যে পড়ে যাবে মানুষ। এই যে শিক্ষকরা আজকে এরকম করে, সীমাহীন লোভ, সাংবাদিকরা এরকম করে, সীমাহীন লোভ। এক বেনজিরের 674 বিঘা জমি এক দাগে কিনেন, কিভাবে সম্ভব হয়? রাষ্ট্র কোথায় ছিল? দেখতে পায় না? 674 বিঘা জমি তো সোজা কথা নয়, এক বিঘা কিনতে গেলে যান বের হয়ে যাওয়ার কথা, নানা ধরনের প্রশ্ন। এবং মজার বিষয় হচ্ছে জমির প্রতি পুলিশ কর্মকর্তাদের এত লোভ বা এত মানে ওরা, আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার ছিল, আসাদুজ্জামান মিয়া তারও কাহিনী বেরিয়েছে দেখলাম যে বিপুল পরিমাণ ভূ সম্পত্তি তিনি অর্জন করেছেন, জমি অর্জন করে। তো জমির প্রতি এই যে মোহ, এটি আসলে এক ধরনের মানে ক্যান্সারে পরিণত। জমি তাদের একদিন বাংলাদেশে এমন হবে সব জমি দুর্নীতিবাজদের দখলে চলে যাবে, ব্যবসা বাণিজ্য করার জন্য, হাউস করার জন্য, সরকারি অফিস কাটার জন্য হয়তো জমি খুঁজে পাওয়া যাবে না, সব ওদের দখলে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি আপনার মূল্যবান পর্যবেক্ষণ এবং আপনার ধারণাগুলো বললেন। আপনি এই সকালবেলা আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আসলে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা জার্নালের প্রধান সম্পাদক জনাব সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে। বাংলাদেশের দুর্নীতির যে এক ধরনের মানে অগ্রগতি হচ্ছে, আমি বলবো অগ্রগতি বলতে দুর্নীতির মানে পরিসরের যে ব্যাপকতা ঘটছে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু সেই সঙ্গে বাংলাদেশের দুর্নীতির চিত্র বা দুর্নীতির যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটাও কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছে। সেই জন্য এটি আসলে আমাদের জন্য অনেক বেশি পীড়াদায়ক, অনেক বেশি হতাশাব্যঞ্জক। এই বিষয়টাকে যত দ্রুততর সময়ের মধ্যে অ্যাড্রেস করা সম্ভব হবে, যতখানি সম্ভব, প্রধানমন্ত্রী যেটি বললেন কিংবা মন্ত্রিপরিষদ সচিবও যেটি ব্রিফ করলেন যে এটিকে হয়তোবা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু এটি একটি নিয়ন্ত্রিত মাত্রায় নিয়ে আসার জন্য রাষ্ট্রের যে দায়, সেই দায় রাষ্ট্র দ্রুততর সময়ের মধ্যে একটি অ্যাগ্রেসিভ মুভের মধ্য দিয়ে আমরা আশা করি যে এটিকে অ্যাড্রেস করা হবে। সেই জন্য সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। আপনাদের জন্য শুভকামনা। টাইম পলিটিক্সের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।